Hello friends, welcome to my YouTube channel, The Web Education. So friends, টার্গেট প্রাইমারি টেট ইন্টারভিউ 2025কে লক্ষ্য রেখে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম তার আজকে ক্লাস নাম্বার 75 এবং এই কাউন্টিং যে ক্লাস নাম্বার সেটা 75 নয়, এর বেশিও কিন্তু ক্লাস দেওয়া রয়েছে। যারা পুরনো ভিউয়ার্স বা পুরনো স্টুডেন্ট রয়েছে তারা সকলেই জানো যে কতগুলো ক্লাস দেওয়া হয়েছে। চ্যানেলে প্লেলিস্টে যারা ভিজিট করনি এখনও পর্যন্ত অবশ্যই বলবো চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করো, প্রত্যেকটা ক্লাস দেখো, খুবই হেল্পফুল কিন্তু ক্লাস করানো হচ্ছে। এবং আজকে আমি তোমাদের কমিউনিটি পোস্টে কিছুক্ষণ আগে দিয়েছিলাম যে আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, সেটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে। এবং আমি দেখছিলাম এবং একজন টিচার শিক্ষক মহাশয় তিনি কিন্তু বলছিলেন যে জাতীয় সঙ্গীত রিলেটেড ডেমো দিতে বলা হয়েছিল। প্রাইমারি ইন্টারভিউতে জাতীয় সঙ্গীত রিলেটেড ডেমো দিতে বলা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে জাতীয় সঙ্গীতের মধ্যে কয়টি রাজ্যের কথা উল্লেখ রয়েছে সেটা আপনি ম্যাপ অঙ্কন করে দেখান এবং রাজ্যগুলো চিহ্নিত করুন। তো এই নিয়ে একদম ডিটেলস আজকের ক্লাসটা আলোচনা করা হবে এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর এইভাবে কিন্তু প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা ক্লাস করব বিভিন্ন টপিক ওয়াইজ। এরপর যে বিভিন্ন যে শর্ট ফর্ম রয়েছে এনইপি 2020 বা রয়েছে এনসিএফ 2005 বা আরটি 2009, এই সমস্ত যে অ্যাব্রিভিয়েশনগুলো রয়েছে তার শর্ট ফর্ম জানবো এবং তার ডিটেলস আলোচনা করব। মিড ডে মিল একটার পর একটা টপিক কিন্তু আমরা এক এক করে আলোচনা করব এবং আশা করছি যে এই চ্যানেলের মধ্যে দিয়ে যে ক্লাসগুলো করানো হচ্ছে শিওরভাবে বলতে পারি যে এখান থেকে যদি ইন্টারভিউতে প্রশ্ন আসে তোমরা এর বাইরে কিন্তু কোনো আর করে যাবে না, এটা শিওরভাবে বলতে পারি। তো অবশ্যই সকলে আজকে ক্লাসটা মন দিয়ে দেখো, খুবই হেল্পফুল হতে চলেছে এবং অনেক কষ্ট করে কিন্তু ক্লাসগুলো পিপিটিগুলো রেডি করা হচ্ছে। তাই সকলকে বলবো অনুরোধ করে যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো যাতে করে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের নোটিফিকেশন আকারে ফোনের মধ্যে যায়। ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করবে, শেয়ার করবে, হাই বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলবে না। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবে। সেখানে সমস্ত ইনফরমেশন পিডিএফ তথ্য শেয়ার করা হয়। আর ভিডিওর যে ক্লাসগুলো করছি তার প্লেলিস্টের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো আমরা ডিটেলস একদম ক্লাসটা প্রথম থেকে আলোচনা করা যাক। তো এই যে ম্যাপগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা ডিটেলস তো আলোচনা করবই। তো এই বিষয়টা একবার তোমাদের সামনে একটু তুলে ধরি যে এটা হচ্ছে প্রথম শ্রেণীর যে ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন যে বইটা রয়েছে সেই বইটার মধ্যে এই বিষয়টা দেওয়া রয়েছে জাতীয় পতাকা সংক্রান্ত। তো যাই হোক, জাতীয় পতাকা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তো শুধুমাত্র কিছু বিষয় একটা আলোচনা করা যাক। এই যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকার মধ্যে কিন্তু তিনটি বর্ণ থাকে, তোমরা সকলে জানো। একটা হচ্ছে গেরুয়া, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে সবুজ। গেরুয়া কিসের বোধ প্রকাশ করে? একটা হচ্ছে শৌর্য, ত্যাগ ও দেশপ্রেম। সাদা হচ্ছে সত্য, বিশুদ্ধতা ও সরলতা এবং সবুজ হচ্ছে বিশ্বাস ও সমৃদ্ধি। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা কিন্তু সকলে শেষ পর্যন্ত দেখো। আর এই যে জাতীয় পতাকার মধ্যে অশোক চক্র থাকে, এই অশোক চক্রটা হচ্ছে ন্যায়পরায়ণতা এবং অগ্রগতির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। তো আমরা সকলে জানি যে জাতীয় সঙ্গীত এবং জাতীয় গীত, ওকে, এই দুটো নিয়ে কিন্তু অনেকেরই ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম এটা নিয়ে কিন্তু অনেকেরই ডাউট রয়েছে, সেটা আলোচনা করব। তো এই যে জাতীয় সঙ্গীত রয়েছে জনগণ মন অধিনায়ক জয় হে, সেটা কিন্তু পুরোটা কিন্তু আমাদের গাওয়া হয়নি। প্রথম যে কয়টি লাইন সেটা কিন্তু গাওয়া হয় এবং এটা কে লেখেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু লিখেছেন। তো এই মোটামুটি এই প্রশ্নগুলো কিন্তু প্রথমত আসে যে জাতীয় সঙ্গীত কে গেয়েছেন বা আমাদের জাতীয় সঙ্গীত কী, জাতীয় সঙ্গীত কত সময়ের জন্য গাওয়া হয়, ডিটেলস আমরা এক এক করে এরপর কিন্তু আলোচনা করার চেষ্টা করব। আর পরপর দেখে যাও ক্লাসগুলো। শেষে যে কয়টি রাজ্যের কথা উল্লেখ রয়েছে, কী কী রয়েছে, ডিটেলস একদম ম্যাপ আকারে তোমাদের সামনে আলোচনা করব, যেটা ডেমোতেও কাজে দেবে, সাথে সাথে ইন্টারভিউতে প্রশ্ন করলে এর বাইরে একটাও প্রশ্ন কিন্তু আসবে না। তো আমাদের যে ভারতের জাতীয় সঙ্গীত এর সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে আলোচনা করছি। ক্লাস নাম্বার এটা 75 হবে, ভুল করে 76 হয়ে গেছে, এটা কিন্তু 75 হবে। ওকে, 75 নম্বর ক্লাস হবে, আমি এটা কিন্তু কারেকশন করে দেবো। তো দেখো, প্রথমত বলে রাখি যে ভারতের জাতীয় সঙ্গীত হলো কি না, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন এবং জাতীয় গীত, এটা নিয়ে কিন্তু অনেকেরই ডাউট থাকে। জাতীয় গীত যদি বলা হয় তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম। প্রথমত এই ডাউটটা ক্লিয়ার করো সকলে। ওকে, নেক্সট তারপরে যেটা রয়েছে এই যে জনগণ মন, এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করা যাক। তো এই জনগণ মন কিন্তু ভারতের যে সংবিধানে সেটা কিন্তু গৃহীত হয়, সেটা হচ্ছে 1950 সালের 24শে জানুয়ারি। এটা কিন্তু প্রশ্ন করেছিল, যেখানে বন্দে মাতরম একটি জাতীয় স্তোত্র হিসেবে কিন্তু বিবেচিত হয়েছিল এবং জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু কোনটি? জনগণ মনটাই কিন্তু রয়েছে। ওকে, তো এই যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মূল বিষয় কি না, এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত ভাগ্য বিধাতা যে নামক ব্রহ্ম স্তোত্রের প্রথম স্তবকের মধ্যে রয়েছে এটা।
গুরুত্ব কি না 1950 সালে 24শে জানুয়ারি ভারতের গণপরিষদ এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু গ্রহণ করে। ওকে, তো এটা হলো জাতীয় সঙ্গীত নিয়ে বিষয়। নেক্সট জাতীয় গীত নিয়ে একটু আলোচনা করা যাক। জাতীয় গীত কোনটি না বন্দে মাতরম, রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গুরুত্ব কি না এটি মূলত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান, যেটা বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ উপন্যাসটা রয়েছে। এবার নেক্সট তারপরে বলা হচ্ছে যে জনগণ মন অধিনায়ক জয় হে ভারতের যে জাতীয় সঙ্গীত, এই গানটি প্রথিতযশা সাহিত্যিক চিন্তাবিদ এবং দেশের প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কিন্তু এই গান। তো এটা হচ্ছে জাতীয় সঙ্গীত, যেটা কি প্রথমত তৎসম বাংলা ভাষায় কিন্তু রচিত হয়েছিল। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু যারা বাংলা অনার্স করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো দেয় এবং করে থাকি। তো গানটি রচনাকাল জানা যায়, সঠিকভাবে জানা যায়নি, কিন্তু 1911 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম কিন্তু গীত হয় বা গাওয়া হয়। এটাও কিন্তু প্রশ্ন আসে, দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। একটা হচ্ছে 1950 সালে 24শে জানুয়ারি, যেটা ভারতীয় সংবিধানের স্বীকৃতি লাভ করেছিল জাতীয় সঙ্গীত হিসেবে, কিন্তু প্রথম এটি গাওয়া হয়েছিল বা গীত করা হয়েছিল সেটা হচ্ছে 1911 সালের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের যে 26তম অধিবেশন ছিল সেখানে। নিচে ওটা নিয়েও আলোচনা করছি। অপরদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানটিও সমমর্যাদায় জাতীয় স্তোত্র স্বীকৃতি লাভ করে। বর্তমানে জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রগীত ও বন্দে মাতরম ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগান হিসেবে কিন্তু বিবেচিত হয়। বারবার এগুলো দেওয়া হচ্ছে এই কারণ এখান থেকে অনেকেই কনফিউশনে পড়বে, তার জন্য ডিটেলসভাবে আলোচনা করছি। ওকে, নেক্সট তারপরে বিষয় ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারি যে কী কী রয়েছে। এই যে জনগণ মন অধিনায়ক জয় হে রবীন্দ্রনাথের গীতবিতান সঙ্গীত সংকলনের স্বদেশ পর্যায়ভুক্ত 14 সংখ্যক গান হচ্ছে এই আমাদের জনগণ মন অধিনায়ক জয় হে। মোট 5টি স্তবকের মধ্যে প্রথম স্তবকটি, যেটা বললাম আমি আগে, এই প্রথম স্তবকটিই কিন্তু জাতীয় সঙ্গীত রূপে গীত করা হয় বা গাওয়া হয়ে থাকে। ওকে, গানটি প্রথম গীত হয় 27শে ডিসেম্বর 1911 সালের মধ্যে, যেটা কলকাতায় আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা নয় প্রত্যেকটা লাইন আমি যেগুলো দিয়েছি এখানে, সেটা প্রত্যেকটা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট আরেকটু যদি ইতিহাস আমরা ঘাঁটি তাহলে বুঝতে পারবো যে 1937 খ্রিস্টাব্দে জাতীয় সঙ্গীত হিসেবে প্রথম জনগণ মন গানটির নাম প্রস্তাব করেন কে? সুভাষচন্দ্র বসু। 1943 খ্রিস্টাব্দে 5ই জুলাই আজাদ হিন্দ ফৌজের গঠনের কথা ঘোষণা করা হয়, এবং সেই দিনেই কিন্তু প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে জনগণ মন গাওয়া হয়েছিল। এটা 1943 সালে আজাদ হিন্দ ফৌজ চলে গেল, কিন্তু তার আগে 1911 সালেও গাওয়া হয়েছিল। কখন? যখন যে জাতীয় যে কংগ্রেসের অধিবেশন, ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশন, সেখানে কিন্তু 26তম যে অধিবেশন হয়েছিল কলকাতায়, সেখানে 27শে ডিসেম্বর 1911 সালে কিন্তু এটা গাওয়া হয়েছিল। অবশেষে 24শে জানুয়ারি 1950 সালে তারিখে ভারতের সংবিধান সভা এই গানটিকে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গ্রহণ করা হয়েছিল। জাতীয় সঙ্গীত এখানে যে সময়সীমা সেটা কিন্তু অনেক সময় পড়ে, যে ধরুন আপনাকে প্রশ্ন করা হলো জাতীয় সঙ্গীত কত সময়ের জন্য গাওয়া হয়, তো জাতীয় সঙ্গীত মূলত 52 সেকেন্ডে গাওয়া হয়, অথবা সংক্ষেপণের ক্ষেত্রে 20 সেকেন্ডের মধ্যেও প্রথম এবং শেষ পঙ্ক্তি গাওয়া হয়ে থাকে, কিন্তু 1 মিনিটের অধিক সময় ধরে এই গান কোনোভাবেই গাওয়া যায় না। এটাও কিন্তু প্রশ্ন করতে পারে যে বলুন তো জাতীয় সঙ্গীত কত সময় অধিক গাওয়া হতে পারে? না 1 মিনিটের কম, 1 মিনিটের অধিক কিন্তু সময় গাওয়া যাবে না, বা 1 মিনিট পর্যন্ত গাওয়া যেতে পারে। ওকে, নেক্সট তারপরে যে বিষয় সেটা হচ্ছে এই যে জাতীয় সঙ্গীত, তো ভারতের জাতীয় সঙ্গীতে মোট 7টি রাজ্যের কথা উল্লেখ রয়েছে, যেটা আমি আরও আলোচনা করছি ডিটেলসে ম্যাপের মধ্য দিয়ে। তো এই যে 7টি রাজ্যের নাম উল্লেখ রয়েছে, সেটা প্রথমত প্রশ্ন করে সেগুলো কী কী? একটা হচ্ছে পাঞ্জাব, একটা হচ্ছে সিন্ধু, একটা হচ্ছে গুজরাট, একটা হচ্ছে মারাঠা, একটা হচ্ছে দ্রাবিড়, একটা হচ্ছে উৎকল, এবং একটা হচ্ছে বঙ্গ। এই প্রত্যেকটা নামের কিন্তু অনেকেই জানা হয়নি, যারা এই যে মারাঠা সেটা, দ্রাবিড় কোনটা, উৎকল কোনটা, বা বঙ্গ কোনটা, এইগুলো আমরা জানি না, বা সিন্ধু কোনটা। তো এটা নিয়েও আমরা আলোচনা করবো এক এক করে। তো কয়টি রাজ্যের কথা উল্লেখ রয়েছে? 7টি। দেখা যাক এরপর। এবং এখানে বলা হয়েছে এছাড়াও বিন্ধ্য, হিমালয়, যমুনা, গঙ্গা, দাক্ষিণ্য অর্থাৎ দক্ষিণ সমুদ্রের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে, যা ভারতের ভূখণ্ড এবং সংস্কৃতির বৈচিত্র্যকে তুলে ধরা হয়। ওকে, নেক্সট এরপর আমরা এক এক করে আসছি মূল বিষয়ে। তো জনগণ মন অধি একবার গানটা দেখো, তাহলে বুঝতে পারবে এখানে কয়টায় রাজ্যের কথা উল্লেখ রয়েছে। একটা হচ্ছে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্ধ্য, হিমাচল, যমুনা, এগুলো সমস্ত কিছু রয়েছে। তো তার মধ্যে কোন কোন
রাজ্যগুলো রয়েছে সেগুলো এক এক করে এরপর আমরা চিহ্নিত করব। তো এখানে একটা মিনিং অফ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম যেখান থেকে বুঝতে পারবে যে রাজ্যগুলো রয়েছে সেটার মূল বিষয়গুলো বুঝতে পারবে। একটা এখানে সেটা হচ্ছে কি না পাঞ্জাব, পাঞ্জাবম বলতে পাঞ্জাব, সিন্ধু অর্থাৎ ইন্ডাস, গুজরাটা অর্থাৎ গুজরাট, মারাঠা অর্থাৎ মহারাষ্ট্র, দ্রাবিড়া অর্থাৎ সাউথ এলাকাটা বলা হচ্ছে, উৎকল বলতে উড়িষ্যা, এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, এবং বঙ্গ বলতে বাংলা। ওকে, হিমাচলও বলতে হিমালয় বটে, কোনোভাবেই কিন্তু হিমাচল ভাববে না। বিন্ধিয়া বলতে বিন্ধ্যাস বলা হচ্ছে। এই বিষয়গুলো এখানে উল্লেখ রয়েছে। একটা বিষয় গেল। নেক্সট এরপর আমরা যে এই যে ম্যাপ, সেই ম্যাপের মধ্য দিয়ে আমরা জানবো কয়টি রাজ্যের কথা উল্লেখ রয়েছে। যদিও এটা সিন্ধুটা কোনোভাবে রাজ্য নয়, 7টি রাজ্যের কথা বললেও এই সিন্ধুরা কোনো রাজ্য নয়, এটা কিন্তু উল্লেখ করে দেওয়া হলো এখানে। আমি প্রথমেই বলতে ভুলে গেলাম, সেটা কিন্তু 6টি রাজ্যের কথা প্রথমত উল্লেখ থাকে, যদিও এটা নিয়ে অনেক সময় ডাউটফুল হয়। ওকে, তো পাঞ্জাব, এই যে ম্যাপটা কিন্তু আমরা ভারতের যে ম্যাপ, এই যে ম্যাপটা রয়েছে ভারতের ম্যাপটা কিন্তু আমরা যদি চিহ্নিত করি তাহলে বুঝতে পারবো। এই যে ভারতের ম্যাপটা রয়েছে এখানে, এখানে যদি আমরা এটা অঙ্কন করি তাহলে এটা বুঝতে পারবো যে বিষয়টা, যে এখানে একটা হচ্ছে পাঞ্জাব, ওকে, একটা হচ্ছে গুজরাট, মারাঠা এখানে মহারাষ্ট্র এলাকাটা বলা হচ্ছে, দ্রাবিড় অর্থাৎ দক্ষিণ দিকটা যে রাজ্যটা সেগুলো, নেক্সট উৎকল বলতে এখানে উড়িষ্যা, এবং বঙ্গ বলতে আমাদের পশ্চিমবঙ্গকে বোঝানো হয়েছে। যদিও সেই সময় পশ্চিমবঙ্গটা কী ছিল, ভাগ হয়নি, কারণ বাংলাদেশও সেখানে যে বাংলাদেশের পূর্ব স্থানটা সেটা কিন্তু যুক্ত ছিল, বা ভারতের যে পূর্ববঙ্গটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে যুক্ত ছিল ভারতের সাথে সেই মুহূর্তে। এখানে আরও ডিটেলসভাবে বুঝতে পারবে। এখানে হিমাচল বলতে এই যে হিমালয়ের দিকটা বোঝানো হয়েছে, পাঞ্জাব, সিন্ধুটা এখানে বলা হয়েছে, এখানে গুজরাট, মারাঠা, এখানে মহারাষ্ট্রটা, উৎকল অর্থাৎ উড়িষ্যা, বঙ্গ, এই বিষয়গুলো রয়েছে এই ম্যাপের মধ্যে যেগুলো চিহ্নিত করতে পারে, এবং দ্রাবিড়ও রয়েছে এখানে, দ্রাবিড় দিকটা অর্থাৎ দক্ষিণের দিকটা। ওকে, তো এই ছিল জাতীয় সঙ্গীতের সম্পূর্ণ বিষয়, যেগুলো থেকে ম্যাপ কিন্তু অঙ্কন করতে বলে, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো যে আমি টপিকের মধ্যে যে ক্লাসের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করলাম এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, একদম শিওরভাবে বলতে পারি। কবে প্রথম গাওয়া হয়, সেটা হচ্ছে ভারতের যে জাতীয় কংগ্রেসের অধিবেশন সেখানে 1911 সালের 27 ডিসেম্বর। ভারতের সংবিধানে কবে গৃহীত হয়েছিল, 1950 সালের 24 জানুয়ারি। এর আগে সুভাষচন্দ্র বসু এটা আজাদিন ফৌজের জন্য করেছিল। অনেক সময় প্রশ্ন করে জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র বা গীতের মধ্যে পার্থক্য কী। তো জাতীয় সঙ্গীত হলে বলবে জনগণ মন অধি, এবং জাতীয় স্তোত্র বা গীত বলতে হচ্ছে বন্দে মাতরম। জাতীয় সঙ্গীতকার এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় গীত বা স্তোত্রকার সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা বন্দে মাতরম। ওকে, এই দুটো ডাউট ক্লিয়ার। তারপর হচ্ছে জাতীয় সঙ্গীত কত সময়ের জন্য গাওয়া হয়, 52 সেকেন্ড। কোন স্তবকটি গাওয়া হয় না, 5টি স্তবকের মধ্যে প্রথম যে স্তবকটি সেটি গাওয়া হয়। এটা 1 মিনিটের বেশি কিন্তু গাওয়া যাবে না। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে অনেক সময় তোমাদের প্রশ্ন করতে পারে যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কোন বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখতে হবে, কোন বিষয়গুলো। একটা হচ্ছে কি বলবে, 52 সেকেন্ডের বেশি গাওয়া চলবে না, বা 1 মিনিটের বেশি গাওয়া চলবে না, 52 সেকেন্ডের মধ্যে গাইতে হয় একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে জাতীয় সঙ্গীত যখন গাওয়া হবে সকলকে কিন্তু উঠে দাঁড়াতে হবে, এটা কিন্তু কোনোভাবেই বসে বসে গাওয়া উচিত নয়। দাঁড়িয়ে কিন্তু আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা কিন্তু সম্মান করার, সম্মাননা জানানো, এটা কিন্তু উচিত। আরেকটা বিষয়, যেহেতু বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটা ছন্দের তালের মধ্যে যে গাইতে হয় সেটা বিষয়, যেখানে প্রার্থনা সভাতে জাতীয় সঙ্গীত গাওয়া হয়ে থাকে। কয়টি রাজ্যের কথা উল্লেখ রয়েছে, রাজ্যগুলো ম্যাপ আকারে অঙ্কন করতে বললে অবশ্যই কিন্তু দেখাতে হবে ডেমোর মধ্যে, যেটা কিন্তু 2017 ইন্টারভিউ, 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু এটা বলা হয়েছিল, এটা যে উল্লেখ করতে ম্যাপ অঙ্কন করে দেখাতে। ওকে, তো এই ছিল মূল বিষয়। এরপর কিছু তথ্য তোমাদের সামনে শেয়ার করছি। যদিও অনেকে হয়তো বলবে এটা যে স্যার বা এই ক্লাসের মধ্যে রোজগার করার জন্য, কিন্তু কোনো রোজগারের ভিত্তি নয়। তোমাদের যেহেতু হাতে খুব কম সময় থাকতে পারে, অক্টোবর মাসের মধ্যে আশা করছি যে ফুল নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। যদিও শূন্যপত্রা নিয়ে কেউ স্যাটিসফ্যাকশান নয়, যদি আবারও 2022 টেট বা সম্পূর্ণ টেট যারা দেবে এবার ইন্টারভিউ, তাদের যদি পথে নামতে হয়, আমি বলবো পথে নামো সকলে, যাতে করে শূন্যপত্রে বৃদ্ধি করা যায়। যে দাবি রয়েছে 50,000 শূন্যপদে, সেই দাবিটা যাতে পূরণ করতে পারা যায়। তো দ্য ওয়েব এডুকেশন তত্ত্বাবধানে 3টি PDF ফাইল বানানো হয়েছে, এবং এগুলো সম্পূর্ণ বাই করতে হবে। একটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ ডেমনস্ট্রেশন গাইড বুক, যেটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী যে পাঠ্য বই রয়েছে পশ্চিমবঙ্গ সরকার প্রণোদিত, সেই বই নিয়ে আলোচনা ডেমোগুলো বানানো হয়েছে। এটা পড়ার যে ডেমো সেটা এখানে 3, 4, 5 বানানো হয়নি, ওগুলো আলাদাভাবে বানানো হচ্ছে।
দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট ইন্টারভিউ গাইড বুক, যেটা হচ্ছে ভাইভার জন্য, অর্থাৎ যে প্রশ্নোত্তর পর্ব 5 নম্বর থাকে সেটা নিয়ে। এটা কিন্তু 125 টাকা সেই সময় মূল্য ছিল, এখন বর্তমানে এটা মূল্য রয়েছে 150 টাকা। এবং এটা খুবই পপুলারিটি বই, যেটার মধ্যে দিয়ে অনেক প্রশ্ন কভার রয়েছে, প্রায় সমস্ত প্রশ্ন বলা ছিল কভার। এবং 2017 ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন, তার অনুকরণীয় প্রশ্ন, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন, প্রি প্রাইমারি ক্লাস 5 পর্যন্ত বইয়ের সম্পূর্ণ তথ্য, লেখক পরিচিতি, এনসিএফ, এনসিটি, সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। সাথে সাথে আরেকটা বই সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমার জেলা। এটা কিন্তু সেই মুহূর্তে 180 টাকা দাম ছিল, বর্তমানে এটা 200 টাকা দাম রয়েছে। এখানে 23 জেলার সম্পূর্ণ তথ্য ডিটেলসভাবে আলোচনা করা রয়েছে, কোনোভাবেই এর বাইরে প্রশ্ন কিন্তু আসবে না। তো এই 3টে পিডিএফ যারা বাই করতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সকলে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু সকলে মেসেজ করবে, কেউ ফোন করবে না। 8250241485 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সেখান থেকে কিন্তু পিডিএফগুলো বাই করতে পারবে। সম্পূর্ণ ডিটেলস পিডিএফের তথ্য ওখানে দেওয়া হয়ে থাকবে। তো এই যে প্রত্যেকটা পিডিএফ এগুলো কিন্তু বানানোর জন্য শুধুমাত্র দ্য ওয়েব এডুকেশন যে চ্যানেল সেটার যে ভূমিকা সেটা নয়, এর সাথে যুক্ত রয়েছে 500+ টিচার যারা 2017 রিক্রুটমেন্ট প্রসেসে ইন্টারভিউর মধ্যে দিয়ে যারা সিলেকশন হয়েছে, তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এই যে ডেমো পিডিএফ সাথে যে প্রশ্নোত্তর পর্ব বা পশ্চিমবঙ্গের সাথে 23 জেলার যে সম্পূর্ণ তথ্য সেগুলো ডিটেলস কিন্তু পিডিএফগুলো বানানো হয়েছে এবং তাদের তত্ত্বাবধানেই কিন্তু এগুলো তৈরি। খুবই সহজ সরল ভাষাতে সাবলীলভাবে প্রত্যেকটা পিডিএফ ফাইল বানানো হয়েছে, কম সময়ের মধ্যে যাতে ডেমো দিতে পারো, কীভাবে সঠিক পদ্ধতিভাবে তোমরা ডেমো দিতে পারবে বা কীভাবে সঠিক এবং খুব কম বক্তব্য পেশ করে প্রশ্নের উত্তরগুলো প্রকাশ করতে পারবে ইন্টারভিউ স্যার বা ম্যাডামদের সামনে, সেভাবে কিন্তু প্রত্যেকটা পিডিএফ বানানো হয়েছে। তো যারা বাই করতে চাও, এই যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল, সেখানেও যুক্ত হতে পারো। এবং আমি বলবো হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা মেসেজ করবে, সেখান থেকে সম্পূর্ণ ডিটেলস তথ্য পেয়ে যাবে পিডিএফগুলোর সম্বন্ধে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সাথে সাথে ভিডিওটি লাইক শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সকলকে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করো, কারণ প্রত্যেক দিন ইন্টারভিউ রিলেটেড ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ ক্লাসগুলো করানো হচ্ছে, সিচুয়েশন বেসড প্রশ্নও কিন্তু রাখা হচ্ছে। ক্লাসগুলো দেখো, চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো, আর পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও হাইপ বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলো না প্রত্যেকটা ভিডিও দেখার সাথে সাথে। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আবার কোনো নতুন আপডেট, কেস নিউজ, তথ্য এবং ক্লাস সম্পর্কিত ডিটেলস পাওয়ার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকো। ওকে, ধন্যবাদ।